ম্যারাডোনা নামটা একটা আইকনিক চরিত্র, কিংবদন্তি ছাপিয়ে এমন কিছু বিশেষণ যা লেখ্য শব্দে পূর্ণতা পায় না। তাকে নিয়ে নতুন কিছু বলাটাও বড্ড চাপের বিষয়। তারপরও তাকে নিয়ে পুরনো গল্পগুলো ইতিহাসের বিবর্তনে কত শত বিশেষণ আর শব্দ শৈলীতে বলা হবে তার কোনো ইয়াত্তা নেই। ডিয়াগো ম্যারাডোনার খেলা সচক্ষে অনেকেই দেখেননি, সেটা বরং একটু বাড়িয়েই বলি, দেখার সৌভাগ্য হয়নি বললেই ভালো হয়। কারণ ফুটবল কেরিয়ারে তিনি যে জাদু দেখিয়েছিলেন তার সেই আবেশ এখনো গোটা বিশ্বকে মন্ত্রমুগ্ধ করতেছে। ফুটবল বিশ্বকাপ এলেই যে ম্যারাডোনাকে নিয়ে এক কেন্দ্রীভূত আবহ তৈরি হয়, সেই ম্যারাডোনার শৈশব কেটেছে ভয়াবহ দুর্বিষহে। শৈশবে বেড়ে ওঠা আর্জেন্টিনার বিয়া ফিউডেতোতে, আর সেখান থেকেই উত্থান ম্যারাডোনার। Sí, son dos. Yo, mi primer sueño es jugar en el Mundial y el segundo es salir campeón. আর্জেন্টিনাস জুনিয়র দিয়ে ফুটবলের কেরিয়ার শুরু ম্যারাডোনার। এরপর বুকা জুনিয়র্স থেকে বার্সেলোনা, বার্সেলোনা থেকে নেপোলিতে গিয়ে গোটা ফুটবল বিশ্বে নিজের আলাদা একটা জায়গা তৈরি করে নেওয়া। ঠিক এইভাবেই ফুটবল কেরিয়ার এগিয়েছে ডিয়াগো আর্মান্দো ম্যারাডোনার। তবে তাকে অমরত্ব দিয়েছে 1986 সালের বিশ্বকাপ। অনেকে বলে থাকেন 86-এর বিশ্বকাপ ম্যারাডোনার বিশ্বকাপ। 1986-এর ফুটবল বিশ্বকাপে আর্জেন্টাইনরা কিভাবে ম্যারাডোনাকে নিয়ে বিশ্বজয়ের স্বপ্নে বুঝছিলেন তার একটা ঘটনা দিয়েই শুরু করা যাক। বিশ্বকাপ চলাকালীন সময়ে ম্যারাডোনার রুমমেট ছিল ডিফেন্ডার জুলিও ওয়ার্টি ফোরেসা। তো বিশ্বকাপ চলাকালীন সময়ে ম্যারাডোনা নিজেকে ঠিকঠাক রাখার জন্য রাতে খুব দ্রুতই ঘুমিয়ে পড়তেন। তো তার ঘুমে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য জুলিও বাথরুমেও যেতেন একদম নিঃশব্দে এবং চুপিসারে। তার ভাবনাটা ছিল কিছুটা এরকম, কোনো শব্দে যদি ওর ঘুম ভেঙে যায় তাহলে কালকে হয়তো ও ভালো নাও খেলতে পারে, তখন দোষটা হবে আমার। আর্জেন্টাইন সমর্থকরা না হয় সেবার ম্যারাডোনাকে নিয়ে বিশ্বজয়ের স্বপ্নে বিভোর হয়ে আছে, কিন্তু সেই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের অবস্থা তখন খুবই শোচনীয়। সেবার বিশ্বকাপের সময় আর্জেন্টাইন স্কোয়াডকে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামের কাছাকাছি ক্লাব আমেরিকার একটি কোয়ার্টারে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সেই আবাসিক জায়গাটি ছিল অসম্পূর্ণ। কিছু রুমে লাইটও ছিল না, ম্যারাডোনাকে থাকতে হয়েছিল সেই সব রুমেই। তার উপর এক রুমে ঠাসাঠাসি করে 4 জন, আর পুরো স্কোয়াডের জন্য ছিল একটি মাত্র টেলিফোন আর একটি মাত্র টেলিভিশন। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের আর্থিক অবস্থা তখন এতটাই শোচনীয় ছিল যে তারা প্রত্যেকটা খেলোয়াড়কে প্রতিদিন মাত্র $25 করে পারিশ্রমিক দিত। তবে এমন সংকটপূর্ণ অবস্থা আর্জেন্টিনা স্কোয়াডকে এক অন্যরকম শক্তি জুগিয়েছিল। সেবারের বিশ্বকাপে 4 গোল করা আর্জেন্টাইন স্ট্রাইকার জর্জ বালদানো সেই সময়ের অবস্থা নিয়ে বলেছিলেন, যখন আপনি এমন একটা জায়গায় থাকার জন্য সম্মত হয়েছেন তার মানে আপনি একটা লক্ষ্য নিয়ে গিয়েছেন এবং তখন আপনাকে সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই এগিয়ে যেতে হবে। আপনি বাজে পরিবেশে থাকতে পারেন, কিন্তু ফুটবল মাঠে বাজে পারফরমেন্সটা অবশ্যই করতে চাইবেন না। আর্জেন্টিনা সেবারের বিশ্বকাপে ঠিক কতটুকু প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়েছে তা আরেকটু খোলস চালিয়ে বললে, ফুটবলারদের জন্য কোনো প্রকার খাবারের ব্যবস্থা থাকতো না। বিভিন্ন শপিং সেন্টারে গিয়ে হামবার্গার আর রাতে মাংস বারবিকিউ করে খেত ম্যারাডোনারা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে আর্জেন্টাইন মিডফিল্ডার কার্লোস তাপিয়া যে দাড়ি শেভ করতে পেরেছিলেন স্টেডিয়ামের ড্রেসিং রুমে গিয়ে। কোচ কার্লোস বিলার্ডো তার সহধর্মিনীর সাথে মেক্সিকো এসে প্রথমবার টেলিফোনে যোগাযোগ করতে পেরেছিলেন ম্যাচ শেষে ঠিক বিকেল 5টায়। এত হতো প্রতিকূলতার মাঝেও প্রথম ম্যাচটি আর্জেন্টিনা জিতে যায় 3-1 গোলে। একটা বিশ্বকাপ জয়ের গল্প আর কত শত অম্ল মধুর স্মৃতি জড়িয়ে। আর্জেন্টিনার সেবারের যাত্রার অম্ল স্মৃতিটা হলো দানিয়াল পেসারেলার একটি কাণ্ড, যিনি 1978-এর বিশ্বকাপ জয়ের স্কোয়াডেও ছিলেন এবং 1986-এর বিশ্বকাপে তাকে করা হয়েছিল অধিনায়ক। তো মেক্সিকোতে আসার পর সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছিল যেন স্থানীয় পানি কেউ পান করার জন্য ব্যবহার না করে, কিন্তু পেসারেলা হুইস্কির সাথে মিশালেন সেই পানি, আর এতেই ঘটল বিপত্তি। পরের দিন সকালে ডায়রিয়ায় আক্রান্ত হলেন পেসারেলা, আর সেই ডায়রিয়াতে এতটাই দুর্বল হয়ে পড়েন তিনি যে কয়েকদিনের মাঝেই 7 কেজি ওজন হারিয়ে ফেলেন তিনি। বুলগেরিয়ার 7-এর ম্যাচে ফিরলেন পেসারেলা, কিন্তু সেই ম্যাচে আবার পেশিতে টান পান তিনি, সেই শেষ। এরপর আর আর্জেন্টিনার হয়ে খেলতে পারেনি পেসারেলা, আর এখানেই ম্যারাডোনার সাথে একটা দ্বন্দ্বে জড়িয়ে যান তিনি। পেসারেলার পরিবর্তে অধিনায়ক করা হয় ম্যারাডোনাকে, আর সেই ঘটনার পরে তিনি তার ব্যাগ গুছিয়ে চলে যান সমুদ্র স্নানে।
একটা বিশ্বকাপ চলাকালীন সময়ে পেসারালার এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়ে যায় ম্যারাডোনা। পরবর্তীতে ম্যারাডোনা তার জীবনীতে লিখেছিলেন, আমি জীবনে কখনো পেসারালাকে ক্ষমা করব না। 86-তে যখন একটা দল ভাঙা ভাঙা অবস্থা, ঠিক তখন তার সমুদ্র স্থানে চলে যাওয়া, এটা রীতিমতো হতাশাজনক। ম্যারাডোনা সেবার এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগে পেসারালা আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, কিন্তু ম্যারাডোনা তাকে কখনোই দেখতে যাননি। গ্রুপ পর্বের ম্যাচের পর ইতালির সাথে ড্র করে আর্জেন্টিনা। সে ম্যাচে 7 মিনিটে ইতালির গোলে পিছিয়ে পড়লেও ম্যারাডোনা গোল করে দলকে সমতায় ফেরান, আর বুলগেরিয়াকে 2-0 গোলে হারিয়ে শেষ 16তে উঠে যায় তার দল। টপ 16-এ আর্জেন্টিনা মুখোমুখি হয় আরেক ল্যাতিন আমেরিকার দল উরুগুয়ের সাথে। উরুগুয়ের সাথে 1-0 গোলে জয়ী হয়ে শেষ 8-এ উঠে যায় আর্জেন্টিনারা। অতঃপর কোয়ার্টার ফাইনাল, প্রতিপক্ষ ইংল্যান্ড আর আর্জেন্টিনা, যে দুটি দেশের সাথে জড়িয়ে আছে ফকল্যান্ড নামক যুদ্ধের নাম। বিশ্বকাপ আবহেও দেখা গেল সেই বৈরিতার রেশ। উরুগুয়ের বিপক্ষে যখন 1-0 গোলে জয়ী হয় আর্জেন্টিনা, তখন ইংল্যান্ডের সমর্থকরা বলছিল, আর্জেন্টাইনদের আবার নিয়ে আসো, আমরা আরেককে যুদ্ধ চাই। 22 জুন 1986 ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেই ম্যাচ নিয়েও মাঠের বাহিরেও রয়েছে টান টান উত্তেজনা, আর সেই ম্যাচেই যেন জাদুর পরশ নিয়ে নামলেন ম্যারাডোনা। 51 মিনিটেই করলেন প্রথম গোল, আর সেই গোলে দৃশ্যমান হয় দ্য হ্যান্ড অফ গডের ঘটনা। Maradona takes it round Hoddle like he's a statue in Trafalgar Square, goes for the 1-2 with Steve Hodge, Shelton flaps and Maradona knocks it into the emptiness. Let's see, the wee man does appear to use an arm, but yes, his hand was in a natural position on top of his head. Good goal, 1-0 Argentina. রেফারির চোখ ফাঁকি দিয়ে লাফিয়ে হেডের ভঙ্গিমায় হাতের মাধ্যমে বল জালে পাঠালেন, আর রেফারি সেটি ধরতেই পারেননি। প্রবল বিতর্কিত গোলের রেশ কাটতে না কাটতে 4 মিনিটের মাথায় 8 জনকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন ম্যারাডোনা, যে গোল পরিচিত গোল অফ দ্য সেঞ্চুরি নামে। বিশ্বকাপ তো বটে, ফুটবল ইতিহাসের সেরা গোল বলা হয় এটাকে। ইংল্যান্ডের হয়ে গ্যারি লিনেকার শেষ মুহূর্তে একটি গোল পরিশোধ করলেও 2-1 গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনা চলে যায় সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ বেলজিয়াম। আগের ম্যাচের মতো এই ম্যাচেও নিজের ছন্দ ধরে রাখেন ম্যারাডোনা। প্রথমার্ধে গোল শূন্য থাকলেও পরের আর্ধে 52 এবং 63 মিনিটে 2 গোল করেন ম্যারাডোনা। এতেই স্বপ্নের ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টাইনরা। বিশ্বকাপ জয়ের পথে আর্জেন্টিনার একটি মাত্র বাধা, পশ্চিম জার্মানিকে হারাতে পারলেই বিশ্বজয়। সেই স্বপ্নযাত্রার বিশ্বকাপ ফাইনাল ম্যাচে 2-0 গোলে এগিয়েছিলেন আর্জেন্টিনা। বিশ্বজয় তখন শুধুমাত্র মুহূর্তের বিষয় মনে হচ্ছিল, কিন্তু 74 আর 82 মিনিটে পশ্চিম জার্মানির কাছে 2 গোল হজম করে বসে আর্জেন্টিনা, আর এতেই মনোভাব দুর্বল হয়ে পড়ে আর্জেন্টাইন ফুটবলদের। তবে তখনও মাঠে ছিল দৃঢ়প্রত্যয়ী এক ম্যারাডোনা। মিনিট 3 পরে তিনি জার্মান ডিফেন্ডারদের কাটিয়ে একটা বল পাস দেন বুরুচাগার কাছে, এবং বুরুচাগা সেই পাস থেকে বের করে নিয়ে আসে ম্যাচ নির্ধারণী গোল। আর এই গোলের মাধ্যমে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর্জেন্টিনা। গোল করেছিলেন বুরুচাগা, কিন্তু সেই গোলের পুরো কৃতিত্ব তিনি দিয়েছিলেন ম্যারাডোনাকে। তিনি ম্যাচ শেষ হওয়ার পরে বলেছিলেন, আমি আমার ক্যারিয়ারের সবথেকে ভালো পাসটা পেয়েছি তার কাছ থেকে, এমন পাস শুধুমাত্র ম্যারাডোনা দিতে পারে। 86 এর বিশ্বকাপ ঠিক কতটা ম্যারাডোনার ছিল তা একটা পরিসংখ্যানের মধ্য দিয়ে দেখা যেতে পারে। আর্জেন্টিনা মেক্সিকোর বিশ্বকাপে গোল করেছিলেন 14টা, আর সেই 14 গোলের মাঝে 10টা গোলে অবদান ছিল ম্যারাডোনার, যেখানে 5টা গোল এবং 5টা অ্যাসিস্ট ছিল। সব মিলে সেবারের বিশ্বকাপে নিজের পায়ের জাদু দিয়ে মোহনীয় সৌন্দর্যে ডুবিয়েছিলেন পুরো ফুটবল বিশ্বকে। আর তারপর থেকেই সেই বিশ্বকাপটা পরিচিত হয়ে এসেছে ম্যারাডোনার বিশ্বকাপ নামেই। ফুটবল বিশ্বকাপের পরে ক্লাব ফুটবলে ম্যারাডোনা পাড়ি জমায় নেপোলিতে। বার্সেলোনার মতো নেপোলিতেও রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফিতে যোগ দেন। 75,000 দর্শক বরণ করে নেয় ফুটবলের এই রাজপুত্রকে। দুহাত ভরে নেপোলি যেমন দিয়েছে ম্যারাডোনাকে, ম্যারাডোনাও ফিরিয়ে দিতে একটুও কার্পণ্য বোধ করেননি, যার হাত ধরে 87-তে প্রথমবারের মতো সিরিয়া এ জিতেছিল নেপোলি। এমনকি ম্যারাডোনার হাত ধরে নেপোলি প্রথমবারের মতো ইউএফা শিরোপা জেতার স্বাদ পায়। ক্যারিয়ারের সব থেকে বেশি একটানা নেপলসের ক্লাবেই খেলেছেন ম্যারাডোনা। তার সম্মানে তার 10 নম্বর জার্সি এখনো তুলে রেখেছে নেপোলি। 1990 বিশ্বকাপের পরে পথ হারায় ম্যারাডোনা। 1991 সালে ডোপ টেস্ট উতরাতে না পেরে প্রথমবারের মতো 15 ম্যাচে নিষেধাজ্ঞা পায় ম্যারাডোনা। 1994 বিশ্বকাপে অবশ্য আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন ম্যারাডোনা, কিন্তু
আরও একবার ডোপ টেস্টে ব্যর্থ হয়ে টুর্নামেন্টের মাঝপথ থেকে দেশে ফিরতে হয় তাকে। আর ম্যারাডোনার কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন 1997 সালে, তার 37তম জন্মদিনে। বুকা জুনিয়র্সের সেই ম্যাচ খেলে ফুটবলকে বিদায় জানায় ম্যারাডোনা। ফুটবল থেকে অবসরের পর ম্যারাডোনা কোচিংয়ে নিযুক্ত হন, কিন্তু খেলোয়াড়ি জীবনের মতো কোচিং জীবনে সেরকম সাফল্য তিনি পেতে পারেননি। তবে ফুটবল বিশ্বে দুর্দান্ত এক চরিত্র হিসেবে সবসময় সবর ছিলেন। নিজের দেশের ফুটবল বিশ্বকাপ দেখতে চলে যেতেন স্টেডিয়ামে বসে উত্তরসূরিদের ম্যাচ জয়ে পূর্ণ উল্লাসে ফেটে পড়তেন। কিন্তু গত বিশ্বকাপে আর দেখা যায়নি, আর দেখাও যাবে না। ফুটবলের ঐশ্বরিক সৌন্দর্যের এই বাহক ওপারে পাড়ি জমিয়েছেন বছর 4 হলো। ফুটবল প্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো অনুভূতি জাগিয়ে অনন্ত লোকে চলে গিয়েছেন তিনি 2020 সালে। একজনের হাত ধরে একটা দেশ ঠিক কতটুকু বিখ্যাত হতে পারে তার জ্বলন্ত উদাহরণ দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। আগে পরে মিলিয়ে মোট 3টা বিশ্বকাপ খেলেছেন তিনি। 90-এর বিশ্বকাপে হয়তো আরো একক নৈপুণ্য দেখিয়েছেন তিনি, কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেননি। তাই 86 আজও অমলিন। সেই সময়কার ফুটবল প্রেমীদের কাছে সেসব এখনো তরতাজা স্মৃতি। নিজের আত্মজীবনী এল দিয়াগো বইতে ম্যারাডোনা একদম শেষ লাইনে লিখেছিলেন, আমি ম্যারাডোনা হয়ে আছি, আমি এল দিয়াগো হয়ে আছি। একদম ঠিকই লিখেছিলেন তিনি। আসলেই তো, ম্যারাডোনা এখনো সকল ফুটবল প্রেমীদের মনে একজন ম্যারাডোনা হয়েই বাস করেন। ম্যারাডোনাকে ধারণ করে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম, এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকবে ম্যারাডোনার জয়যাত্রার কাব্যগাথা। 86-এর মহানায়ককে নিয়ে চর্চা হবে যুগের পর যুগ। ওমন ঐশ্বরিক ফুটবলীয় প্রতিভার বিস্ময়ে চলমান দ্বারায় বিশ্বের মাঝে উচ্চারিত হবে একজন ম্যারাডোনার নাম।